হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স স্কলার। আমরা পড়ছি দৃঢ় বস্তুর ঘূর্ণন এবং আমরা ইতিমধ্যে টর্ক সম্পর্কে জেনেছি, তারপরে জড়তা ভ্রামক সম্পর্কে পড়েছি। জড়তা ভ্রামক কীভাবে আমরা নির্ণয় করি বিভিন্ন বস্তুর ক্ষেত্রে, সে সমস্ত কিছু আমরা দেখেছি। আজকে যেটা দেখব সেটা হচ্ছে আবর্ত গতিশক্তি কী জিনিস এবং তার সাথে কৌণিক ভরবেগ, যেটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা টপিক তোমাদের 11-এর ক্ষেত্রে, এবং বিভিন্ন পরীক্ষাতে কৌণিক ভরবেগ থেকে একটা কোশ্চেন অনেক সময়ই আসে। তাই কৌণিক ভরবেগ সম্পর্কে তোমাদের জানতে হবে এবং তার সাথে সাথে আবর্ত গতিশক্তি কী সেটাও তোমাদেরকে জানা দরকার। তো চলো শুরু করা যাক। আবর্ত গতিশক্তি মানে কি? ধরো একটা বস্তু যদি কোনো একটা অক্ষের সাপেক্ষে ঘোরে, তাহলে তার একটা কি থাকবে? দ্রুতি অবশ্যই থাকছে, তার একটা বেগ থাকবে এবং সেই বেগটা আমরা যখন এই আবর্তন করছে তখন সেই বেগটাকে বলি আমরা কৌণিক বেগ। কৌণিক বেগ। তাই যখন একটা বস্তু এইভাবে আবর্তন করছে তার একটা কৌণিক বেগ আছে, তাই সেই জন্য তার কি থাকবে? একটা গতি শক্তি থাকবে, কারণ সে তো আর স্থির নয়, যেহেতু ও গতিশীল তাই তার একটা শক্তি থাকবে। ওই গতিশীল অবস্থার জন্য ওই বস্তুর মধ্যে যে শক্তি থাকবে সেটাই হচ্ছে তার গতিশক্তি। তাহলে সেটাই আমরা কিন্তু বার করব যে একটা বস্তু, ধরো এরকম যদি একটা বস্তু হয়, যে এরকম একটা বিস্তৃত বস্তু যদি হয়, এরকম ধরো এটা নাম দিলাম পি কিউ আর, এই বস্তুটা যদি ধরো এই যে অক্ষের চারিদিকে যদি এইভাবে ঘোরে, ধরো ওমেগা বেগে যদি ঘুরছে, কৌণিক বেগে ঘুরছে, তাহলে এই যে বস্তুটার আবর্ত গতিশক্তি কত হবে? তো গতিশক্তি আমরা যখন এই আবর্তন করছে তখন যে বস্তুর মধ্যে গতিশক্তি সেটাকেই আমরা বলছি আবর্ত গতিশক্তি। আবর্ত গতিশক্তি। তাহলে আবর্ত গতিশক্তি বলতে বোঝাচ্ছে যে যখন একটি বস্তু কোনো একটা অক্ষের সাপেক্ষে এইভাবে ঘুরছে, কোনো একটা অক্ষের সাপেক্ষে ঘুরছে, তখন তার মধ্যে যে গতিশক্তির সঞ্চার হয় তখন তাকে বলা হয় আবর্ত গতিশক্তি। এবার আমরা পরিমাপ করব যে কীভাবে আবর্ত গতিশক্তি আমরা পরিমাপ করি। তো দেখো, এই যে একটা পি কিউ আর একটা বিস্তৃত বস্তু আছে, এর মধ্যে অসংখ্য এরকম বস্তুকণা আছে। ধরো এটা হচ্ছে ধরো M1, এটা হচ্ছে M2, এটা হচ্ছে M3। এবং তুমি লক্ষ্য করো, এটা আমি আগেও বলেছি যে এই অক্ষ থেকে M1 এর দূরত্ব ধরো আমি বললাম R1, আবার M2 দূরত্ব ধরো R2, আর M3 দূরত্ব হচ্ছে ধরো R3। তাহলে দেখো R1 আর R2 আর R3 কিন্তু সমান নয়। R1 is not equals to R3, not equals to R1, not equals to R2, not equals to R3, মানে এরা প্রত্যেকেই কারোর সাথে সমান নয়। এবার যেহেতু গোটা বস্তুটা ওমেগা কৌণিক বেগে ঘুরছে, তাই প্রত্যেকটা বস্তুকণাও ওমেগা কৌণিক বেগে ঘুরছে, মানে তাদের কৌণিক বেগ সমান। কৌণিক বেগ হচ্ছে সমান, মানে এই M1, M2, M3 প্রত্যেক বস্তুকণার কিন্তু কৌণিক বেগ সমান, কিন্তু ব্যাসার্ধ কিন্তু সমান নয়। ব্যাসার্ধ মানে এই অক্ষ থেকে দূরত্ব কিন্তু সমান নয়। আর আমরা জানি রৈখিক বেগ। রৈখিক বেগ কী জিনিস? রৈখিক বেগ হচ্ছে আর গণিত হচ্ছে ওমেগা, মানে ওই অক্ষ থেকে দূরত্ব গণিত হচ্ছে কৌণিক বেগ। এবার যেহেতু কৌণিক বেগ সবারই ক্ষেত্রে সমান হচ্ছে, কিন্তু ব্যাসার্ধ যেহেতু ব্যাসার্ধ বা দূরত্ব এই অক্ষ থেকে বস্তুকণার দূরত্ব যেহেতু সবারই ক্ষেত্রে আলাদা, তাই রৈখিক বেগ M1 এর ক্ষেত্রে রৈখিক বেগ হবে V1 সমান হবে R1 ওমেগা। M2 এর ক্ষেত্রে রৈখিক বেগ কত হবে? V2 সমান হচ্ছে R2 ওমেগা। সেরকমভাবে M3-র রৈখিক বেগ কত হবে? V3 হবে R3 ওমেগা। তাহলে দেখো, যেহেতু R1, R2, R3 আলাদা, তাই তাদের রৈখিক বেগ কিন্তু আলাদা হচ্ছে। তাই আমরা রৈখিক বেগ পেয়ে গেলাম। এবার আমরা তাহলে গতিশক্তি যদি বার করি, গতিশক্তি আমরা যদি এবার গতিশক্তি বার করি, তাহলে M1 ভরের M1 যে বস্তুকণা তার গতিশক্তি কত হবে? আমরা জানি হাফ M V1 স্কোয়ার। তাহলে হবে হাফ M, এবার স্কোয়ার বসিত, তাহলে R1 স্কোয়ার ওমেগা স্কোয়ার। M2 যে বস্তুকণা তার গতিশক্তি কত হবে? হাফ M V2 স্কোয়ার, মানে হাফ M R2 স্কোয়ার ওমেগা স্কোয়ার। M3 বস্তুকণার কত হবে? হাফ M V3 স্কোয়ার, তার মানে হচ্ছে হাফ M R3 স্কোয়ার ওমেগা স্কোয়ার। এইভাবে তুমি সব বস্তুকণার M1, M2, M3 করতে করতে যত বস্তুকণা আছে, তাহলে গোটা
মানে এই বিস্তৃত বস্তু পি কিউ আরের সমস্ত বস্তুকণার এইভাবে তুমি গতিশক্তি বার করতে পারবে। এবং সমগ্র বস্তুটির এই পি কিউ আর বস্তুটির সমগ্র বস্তুটির গতিশক্তি যদি বার করতে চাও তাহলে কী করতে হবে, এই M1 এর গতিশক্তি, M2 এর গতিশক্তি, M3 এর গতিশক্তি, সমস্ত গতিশক্তিকে কী করতে হবে, তোমাকে যোগ করতে হবে, মানে সমষ্টি বার করতে হবে। তাহলে সেটা যদি হয় তাহলে সেটাকেই বলছে বস্তুর আবর্ত গতিশক্তি। তাহলে আবর্ত গতিশক্তি কত হবে, আবর্ত গতিশক্তি হচ্ছে হাফ, যোগ করে দাও প্রত্যেকটার, M1 এর জন্য হাফ, আচ্ছা এইগুলো হচ্ছে M1, এটা M2, এটা M3, এটা M1, এটা M2, এটা M3, তাহলে হাফ M1 R1 স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস হাফ M2 R2 স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস হাফ M3 R3 স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস হচ্ছে অসংখ্য বস্তুকণা এরভাবে আছে। তাহলে দেখো এখানে আমি কি পাচ্ছি, দেখো ওমেগা যেহেতু সবারই ক্ষেত্রে সমান, তাই আমি এখান থেকে হাফ ওমেগা স্কোয়ার কমন নিতে পারি। তাহলে পেয়ে গেলাম M1 R1 স্কোয়ার প্লাস M2 R2 স্কোয়ার প্লাস, এভাবে লিখতে পারি। তা এটাকে লিখতে পারি হাফ ওমেগা স্কোয়ার, আর এটাকে লিখতে পারি দেখো যে MR স্কোয়ার হচ্ছে কমন, তাহলে প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে যদি আইতম কণার যদি MI হয় ভর আর দূরত্ব যদি আড়াই হয় তাহলে লিখতে পারি MI R স্কোয়ার, আর এটাই হচ্ছে কিন্তু বস্তুর জড়তা ভ্রামক। তাহলে আই হচ্ছে বস্তুর জড়তা ভ্রামক, তাহলে আমি লিখতে পারলাম আবর্ত গতিশক্তি সমান হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার। এটাই হচ্ছে বস্তুর আবর্ত গতিশক্তি, হাফ আই ওমেগা স্কোয়ার। মানে যদি ধরো বস্তুর জড়তা ভ্রামক যদি আই হয় আর কৌণিক বেগ যদি ওমেগা হয়, তাহলে আবর্ত গতিশক্তি হবে হাফ আই ওমেগা স্কোয়ার। এবার ধরো আমরা রৈখিক গতির ক্ষেত্রে কী পেয়েছিলাম, হাফ এম ভি স্কোয়ার, আর এখানে পাচ্ছি হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে দেখতে পাচ্ছ যে এখানে রৈখিক গতিতে এম এর যা ভূমিকা, বস্তুর ভরের যা ভূমিকা, কৌণিক গতিতে বস্তুর জড়তা ভ্রামকের একই ভূমিকা, আর বস্তুর রৈখিক গতিতে রৈখিক বেগের যা ভূমিকা, কৌণিক গতিতে কৌণিক বেগের সে একই ভূমিকা। তাহলে এই হচ্ছে তোমার হচ্ছে ফর্মুলা, যে কোনো একটা বস্তু যখন বৃত্তপথে প্রদক্ষিণ করছে বা আবর্তন করছে তখন তার মধ্যে আবর্ত গতিশক্তি হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার। এবার আবর্ত গতির ক্ষেত্রে ক্ষমতা বার করব কি করে, তাহলে যদি তোমার গতিশক্তি হয় হাফ আই ওমেগা স্কোয়ার, তাহলে এবার ক্ষমতা আমি বার করব। তাহলে আমরা জানি ক্ষমতা কি জিনিস, ক্ষমতা মানে হচ্ছে কার্য বাই সময়। ধরো এইভাবে একটা বস্তুর যদি বস্তু ঘুরছে এবং একটা স্থির মানের টর্ক এইভাবে হচ্ছে তোমার হচ্ছে এইদিকে আর এইদিকে হচ্ছে টাও কাজ করছে, যেটা হচ্ছে এই বস্তু মানে এফ কাজ করছে এদিকে, এফ কাজ করছে এদিকে, আর যে দূরত্ব সেটা হলো 2r, তাহলে এফ গণিত 2r হচ্ছে টর্ক। এই টর্ক হচ্ছে ধরো মানে ধ্রুবক, তাহলে এই পরিমাণ টর্কও এই একটা বস্তুর ধরো এই বস্তুর উপর ক্রিয়া করছে, তাহলে পরে বস্তুটা কি হচ্ছে, ঘুরছে, ঠিক আছে, এই একটা অক্ষের সাপেক্ষে, এটা যদি অক্ষ ধরা হয় অক্ষের সাপেক্ষে ঘুরছে। তাহলে এবার ধরো কোনো একটা মুহূর্তে টি সময়ে এটার কৌণিক সরণ হলো থিটা, মানে এখান থেকে এই বি পজিশনে গেল, তাহলে কৌণিক সরণ কত হলো, কৌণিক সরণ হলো থিটা, আর টর্ক কত বলেছি, টাও। তাহলে কার্য কত হবে, কার্য হচ্ছে টর্ক গণিত হচ্ছে কৌণিক সরণ, তাহলে রৈখিক গতিতে যদি বল হয় কৌণিক গতিতে হচ্ছে টর্ক, আর রৈখিক গতিতে ছিল রৈখিক সরণ বা সরণ, আর কৌণিক গতিতে কৌণিক সরণ। তাহলে টর্ক হচ্ছে টাও আর কৌণিক সরণ হচ্ছে থিটা, তাহলে কার্য হচ্ছে টাও থিটা। তাহলে ক্ষমতা আমরা বার করতে পারি, ক্ষমতা সমান কি, কার্য বাই সময়। তাহলে টি সময়ে যদি থিটা সরণ হয়, টি সময়ে ওর থিটা সরণ হচ্ছে, তাহলে ক্ষমতা হচ্ছে কার্য বাই সময়, তাহলে কার্য হচ্ছে টাও থিটা বাই সময় হচ্ছে টি। তাহলে লিখতে পারি দেখো টাও গণিত হচ্ছে থিটা বাই টিকে লিখতে পারি, এটা হচ্ছে কৌণিক বেগ। তাহলে ক্ষমতা বেরোলো হচ্ছে টর্ক গণিত হচ্ছে বস্তুর কৌণিক বেগ, এটাই হচ্ছে ক্ষমতার ফর্মুলা। তাহলে ক্ষমতা পেলাম আমি টর্ক গণিত হচ্ছে বস্তুর কৌণিক বেগ। দেখো যখন আমরা রৈখিক গতি পড়েছিলাম তখন কি ছিল, যে ক্ষমতা ছিল সমান বল গণিত বস্তুর বেগ, সেটা ছিল বস্তুর রৈখিক বেগ, এক্ষেত্রে বস্তুর কৌণিক বেগ, আর বলের জায়গায় কি টর্ক থাকবে, তাহলে ক্ষমতা সমান হচ্ছে টর্ক গণিত কৌণিক বেগ। এই ক্ষমতাকেই বলা হয় কৌণিক ক্ষমতাও বলা হয়, কৌণিক
ক্ষমতাও বলা হয়। এবার আসছি রৈখিক ভরবেগ। তাহলে আমরা যখন রৈখিক গতি পড়েছি, রৈখিক গতির ক্ষেত্রে আমরা কি বলেছি, বস্তুর ভর থাকে আর বস্তুর বেগ থাকে। বস্তুর ভর এবং বস্তুর বেগ নিয়ে বস্তুর মধ্যে এমন একটি রাশি তৈরি হয় যেটা তার গতীয় ধর্মের সৃষ্টি করে। তো সেটাই ছিল বস্তুর ভর গণিত হচ্ছে বেগ, এইটা ছিল বস্তুর ভর বেগ। এই ভর বেগ হচ্ছে বস্তুর মধ্যে গতীয় ধর্মের সৃষ্টি করে, বস্তুর মধ্যে গতীয় ধর্মের সৃষ্টি করে, গতীয় ধর্ম। তাহলে ভরবেগ হচ্ছে রৈখিক গতিতে হচ্ছে বস্তুর ভর গণিত বস্তুর বেগ। এবার বস্তুর ভরের ধরো, এবার আমি কৌণিক গতি আমি আলোচনা করব, কৌণিক গতি। তাহলে কৌণিক গতির ক্ষেত্রে কি হবে, যে বস্তুর ভরের ঘূর্ণন প্রতিরূপ কত, কী জিনিস, জড়তা ভ্রামক। জড়তা ভ্রামক মানে রৈখিক গতিতে বস্তুর ভরের যা ভূমিকা, কৌণিক গতিতে জড়তার ভ্রামকের একই ভূমিকা, সেটা হচ্ছে আয়। আর বস্তুর বেগ যেটা রৈখিক বেগ ছিল রৈখিক গতির ক্ষেত্রে, কৌণিক গতির ক্ষেত্রে সেটার ভূমিকা কে করছে, সেটা হচ্ছে কৌণিক বেগ। কৌণিক বেগ হচ্ছে ওমেগা। তাহলে রৈখিক গতিতে যদি আমি পি হচ্ছে তোমার হচ্ছে ভরবেগ হয়, সেটা আমরা লিখেছিলাম এমভি, বস্তুর ভর গণিত বেগ। তাহলে কৌণিক গতির ক্ষেত্রে কৌণিক ভরবেগ যদি বলতে চাই যে কৌণিক ভরবেগ কী জিনিস, সেটা হবে যে জড়তা ভ্রামকের সাথে কৌণিক বেগ গুণ করে দাও, তাহলে আই গণিত ওমেগা। এই কৌণিক ভরবেগকে ইংরেজিতে বলা হয় অ্যাঙ্গুলার মোমেন্টাম, বা সাংকেতিক উপায়ে আমরা ক্যাপিটাল এল ব্যবহার করি। তাই ক্যাপিটাল এল সমান হচ্ছে আই গণিত ওমেগা। এইটাই হচ্ছে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ সমান হচ্ছে জড়তা ভ্রামক, বস্তুর জড়তা ভ্রামক গণিত হচ্ছে বস্তুর কৌণিক বেগ। তাহলে আমি কিছুই করলাম না, দেখো যে আগে ছিল এমভি, এম এর জায়গায় আই লিখেছি, ভি এর জায়গায় ওমেগা লিখেছি, জাস্ট ঘূর্ণন প্রতিরূপগুলো ব্যবহার করেছি। তাহলেই আমি পেয়ে গেলাম কৌণিক ভরবেগ সমান হচ্ছে বস্তুর জড়তা ভ্রামক আই গণিত হচ্ছে কৌণিক ভরবেগ, কৌণিক বেগ ওমেগা। এই হচ্ছে কৌণিক ভরবেগ। তাহলে কৌণিক ভরবেগ কী জিনিস, যে কৌণিক ভরবেগ হচ্ছে ধরো কোনো একটা অক্ষের সাপেক্ষে যখন একটা বস্তু ঘুরছে, তখন এই অক্ষের সাপেক্ষে বস্তুটার জড়তা ভ্রামক এবং এই কৌণিক বেগ যে বেগেও ঘুরছে তার মানে তারা দুজনে একত্রে যেই বস্তুতে, যে ঘূর্ণনশীল বস্তুতে গতীয় ধর্মের সৃষ্টি করছে, তাকে ওই অক্ষের সাপেক্ষে বস্তুটির কৌণিক ভরবেগ বলা হয়। তাহলে বস্তুর কৌণিক ভরবেগ একটা ধর্ম, যেটা কোথা থেকে আসছে, একটা হচ্ছে জড়তা ভ্রামক থেকে আসছে আর একটা হচ্ছে কৌণিক বেগ, দুটোই থাকতে হবে, দুটো থেকে আসছে। ধরো একটা বস্তু এইভাবে ঘুরছে, তাহলে তার যদি আয় অনেক বেশি হয়, ঠিক আছে, তাহলে তাকে থামাতে গেলে, বস্তুটাকে থামাতে গেলে অনেক বেশি পরিমাণ টর্ক আমাকে বিপরীতমুখী প্রয়োগ করতে হবে, তবেই থামবে। তার মানে আয় যদি বেশি হয় তাহলে আই ওমেগা বেশি, ভরবেগ বেশি, তাই তাকে থামাতে গেলে আমাকে বেশি পরিমাণ টর্ক প্রয়োগ করতে হবে, তবেই থামবে। সেরকমভাবে যদি ওমেগা বেশি হয়, মানে একটা বস্তু ধরো খুব জোরে 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 ঘুরছে, তাহলে ওমেগা অনেক বেশি, তাহলে সেক্ষেত্রেও তোমাকে যদি থামাতে হয় তাহলে তোমাকে কী করতে হবে, একটা টর্ক দিতে হবে যেটা বিপরীত দিকে, তার ঘোড়ার বিপরীত দিকে, তবে ওটা থামবে। তার মানে ওই ওমেগা যেহেতু বেশি সেহেতু আই ওমেগা বেশি, তার কৌণিক ভরবেগ বেশি, যেহেতু কৌণিক ভরবেগ বেশি তাই তাকে থামাতে গেলে আমাকে বেশি পরিমাণ টর্ক বিপরীত মুখে প্রয়োগ করতে হবে, তবেই সে থামবে। তাই কৌণিক ভরবেগ একটা আলাদা রাশি, আলাদা ধর্ম, যেটা হচ্ছে বস্তুর মধ্যে, একটা আবর্তনশীল বস্তুর মধ্যে মানে গতীয় ধর্মের সৃষ্টি করে। আর যেহেতু এবার দেখো এল সমান হচ্ছে আই ওমেগা, আইটা টেন্সের রাশি, যেটাকে আমরা নর্মালি স্কেলার হিসাবে ব্যাখ্যা করি, মানে এর কোনো অভিমুখ আমরা দেখাই না। কিন্তু ওমেগা হচ্ছে কৌণিক বেগ, যার একটা অভিমুখ আছে, কোন দিকে আছে, সেটা হচ্ছে অক্ষীয় ভেক্টর বলা হয়, অক্ষীয় ভেক্টর মানে যে অক্ষের সাপেক্ষে, এই যে অক্ষের সাপেক্ষে ঘুরছে এই অক্ষ বরাবর, কোন দিকে, যদি এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে তাহলে হচ্ছে উপর দিকে, আর যদি এটা ক্লকওয়াইজ ঘোরে বস্তুটা তাহলে হবে নিচের দিকে। তাহলে সেরকম যেহেতু এল প্রপোর্শনাল টু ওমেগা, তাই ওমেগা বা কৌণিক বেগ যেদিকে হবে, যে অক্ষ বরাবর মানে যেদিকে তার অভিমুখ হবে, এই কৌণিক ভরবেগের অভিমুখ কিন্তু সেই দিকেই হবে। কৌণিক ভরবেগের একক কি তাহলে, কৌণিক ভরবেগ সমান হচ্ছে এল সমান হচ্ছে আই গণিত ওমেগা। আই কি, আই হচ্ছে এম আর স্কোয়ার, আর ওমেগা হচ্ছে ওমেগা। এবার দেখো আমরা জানি এম হচ্ছে বস্তুর ভর, আর হচ্ছে একটা দূরত্ব, আর ওমেগা হচ্ছে কৌণিক বেগ। কৌণিক বেগকে আমরা সবসময় দেখবে মাত্রা যখন বার করি 1/t করি, মানে 1/সেকেন্ড হচ্ছে ওর একক। তাহলে
কৌণিক ভরবেগের একক কী হবে? একটা হচ্ছে সিজিএস, এসআই, আর একটা এফপিএস তুমি ধরে নিতে পারো, এফপিএসও করতে পারো। সিজিএস পদ্ধতিতে ভরের একক কী? ভরের একক হচ্ছে গ্রাম, আর এর একক কী হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার, আর ওমেগা হচ্ছে তোমার হচ্ছে পার সেকেন্ড, তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড হয়ে গেল, পার সেকেন্ড। তাহলে গ্রাম সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড হচ্ছে সিজিএস পদ্ধতিতে কৌণিক ভরবেগের একক। এসআই পদ্ধতিতে কী হবে? এসআই পদ্ধতিতে ভরের হচ্ছে কেজি, দূরত্বের হচ্ছে মিটার, তো এখানে আছে আর স্কোয়ার, তাহলে মিটার স্কোয়ার, আর সময় তো অবশ্যই পার সেকেন্ড, তাহলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এফপিএস পদ্ধতিতে কেজির ক্ষেত্রে আমরা কি বলি? আমরা ভরের যে একক সেটা হচ্ছে কি পাউন্ড, পাউন্ড বলি, পাউন্ডকে আমরা এলবি লিখি, তাহলে এলবি, আর দূরত্ব হচ্ছে ফিট, তার স্কোয়ার হয়ে যাচ্ছে আর পার সেকেন্ড, তাহলে পাউন্ড ফুট স্কোয়ার পার সেকেন্ড হচ্ছে কৌণিক ভরবেগের একক। আর যদি আমরা মাত্রা বার করি, মাত্রা যদি বার করি তাহলে এম এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, আর এর মাত্রা হচ্ছে এল স্কোয়ার, আর ওমেগা তো টি মাইনাস ওয়ান, তাহলে এম এল স্কোয়ার টি মাইনাস ওয়ান হচ্ছে কৌণিক ভরবেগের মাত্রা। এটা একটা পরীক্ষায় শর্ট কোশ্চেন দিতেই পারে, বিভিন্ন পরীক্ষাতে দেয়। এবার আসছি রৈখিক ও কৌণিক ভরবেগের সম্পর্ক কী। তাহলে আমরা রৈখিক গতির ক্ষেত্রে রৈখিক ভরবেগ, এটা হচ্ছে রৈখিক ভরবেগ, রৈখিক ভরবেগ হচ্ছে আমরা জানি বস্তুর ভর গণিত হচ্ছে বস্তুর বেগ। আর কৌণিক গতির ক্ষেত্রে কৌণিক ভরবেগ হচ্ছে বস্তুর আই গণিত ওমেগা, মানে বস্তুর জড়তা ভ্রামক গণিত হচ্ছে বস্তুর কৌণিক বেগ। এবার আমরা বলবো তাহলে এই এল আর পি এর মধ্যে সম্পর্ক কি, মানে কৌণিক আর রৈখিক ভরবেগের মধ্যে সহজ সম্পর্ক কি। তাহলে ধরো আমরা দেখেছিলাম যে একটা বস্তু যদি এরকম, যদি একটা বস্তু ধরো পি কিউ আর একটা অক্ষের সাপেক্ষে যখন ঘুরছে, তাহলে এটা ছিল M1 M2 M3 ছিল, M1 M2 M3, দূরত্ব কত R1 R2 R3। তাহলে এদের হচ্ছে, এবার যদি আমি আমাকে কী বার করতে হবে? কৌণিক ভরবেগ, তাহলে আই চাই, তাহলে আই সমান হচ্ছে সামেশন এমআই, আইতম যদি কণার ভর যদি এমআই হয়, আর দূরত্ব এই অক্ষ থেকে দূরত্ব যদি আড়াই হয়, তাহলে আই সমান হচ্ছে সামেশন এমআই আড়াই স্কোয়ার। এটা হচ্ছে তোমার হচ্ছে ওর জড়তা ভ্রামক, এই বস্তুটা জড়তা ভ্রামক এই অক্ষের সাপেক্ষে। তাহলে কৌণিক ভরবেগ কত হবে? এল সমান হচ্ছে আই ইন্টু ওমেগা। তাহলে ওমেগা যেহেতু প্রত্যেকটা এই বস্তু কণার ওমেগা বা কৌণিক বেগ কিন্তু একই, যেহেতু গোটা বস্তুটা সমান বেগ নিয়ে ঘুরছে, তাহলে ওমেগা হচ্ছে প্রত্যেকটা বস্তু কণার ক্ষেত্রে একই, তাই আই জাস্ট বসিয়ে দেবো এম আই আড়াই স্কোয়ার ওমেগা আমি লিখতে পারি। এবার দেখো আমরা জানি কি ভিআই সমান হচ্ছে আড়াই ইন্টু ওমেগা, যেটা আমরা আগেই করেছি, তাহলে এটা আমি লিখতে পারি সামেশান এমআই আড়াই গণিত হচ্ছে আড়াই গণিত ওমেগা, এই আড়াই গণিত ওমেগাকে লিখতে পারি ভিআই, তাহলে লিখতে পারি সামেশান এমআই আড়াই ভিআই। তাহলে আমি লিখতে পারছি দেখো যে এল সমান হচ্ছে, আমি লিখতে পারি সামেশান আড়াই গণিত হচ্ছে এমআই ভিআই। এই এমআই ভিআই হচ্ছে, দেখো এমআই ভিআই কী জিনিস? এমআই ভিআই হচ্ছে এই আইতম কণার রৈখিক ভরবেগ, এটা হচ্ছে রৈখিক ভরবেগ এমভি, তাহলে আড়াই ক্রস এমআই ভিআই, তাহলে এইটাই হচ্ছে তোমার হচ্ছে, তাহলে এটা যদি এল হয়, আড়াইকে লিখতে পারো ধরো আর, আর এমআই ভিআই হচ্ছে পি, তাহলে আর ক্রস পি বা আর পি, তাহলে এল সমান পেলে আর পি। এটা হচ্ছে তোমার কৌণিক ভরবেগ যদি এল হয়, রৈখিক ভরবেগ যদি পি হয়, আর দূরত্ব অক্ষ থেকে দূরত্ব ধরো যদি একটা দূরত্ব হলো আর হয়, তাহলে এল সমান হবে আর ক্রস পি। ধরো একটা বস্তু এরকম, যদি বস্তু একটা অক্ষের সাপেক্ষে এইভাবে ঘুরছে, এর রৈখিক ভরবেগ যদি পি হয় আর দূরত্ব যদি আর হয়, তাহলে এল সমান হবে আর গণিত পি। যেমন আমরা মানে বেগের ক্ষেত্রে করেছি, তাহলে ভি সমান হয় আমাদের হচ্ছে আর ওমেগা হয়, এরকম হয়, সেরকম এল সমান হচ্ছে আর পি হবে। তাহলে এটাই হচ্ছে কৌণিক ভরবেগ এল আর রৈখিক ভরবেগ পি এর মধ্যে সম্পর্ক, এল সমান আর পি। আর এটাকে যদি ভেক্টর রূপ হিসেবে লেখো, তাহলে আমি পাচ্ছি এল সমান হচ্ছে আর ক্রস পি পেলাম। এটাকে যদি ভেক্টর লেখো, তাহলে এল ভেক্টর, দুটোই যেহেতু ভেক্টর, আর আরও একটি ভেক্টর, দূরত্ব একটি ভেক্টর, আর পিও একটি ভেক্টর, সেক্ষেত্রে আর ক্রস পি, যেহেতু দুটোই ভেক্টর তাই এটা হবে এটা, আর যেহেতু গুণফলও হচ্ছে ভেক্টর তাই এটা হবে ক্রস প্রোডাক্ট, ভেক্টর গুণফল হবে আর ক্রস বি, তাহলে এল সমান হচ্ছে আর ক্রস পি। এটা হচ্ছে কৌণিক ভরবেগের ভেক্টর রূপ। এবার আসছি কৌণিক ভরবেগ ও টর্কের সম্পর্ক কি। তাহলে কৌণিক ভরবেগ হচ্ছে এল, যেটা হচ্ছে আমরা বললাম আই ওমেগা,
আর টর্ক হচ্ছে টাও। তাহলে এর মধ্যে সম্পর্ক কী? তাহলে টাও সমান হচ্ছে আই আলফা, এটা আমরা জানি। তাহলে টাও সমান হচ্ছে আই আলফা। তাহলে এখান থেকে আমরা বার করব যে কিভাবে এই টাওয়ের সাথে কৌণিক ভরবেগের সম্পর্ক কী। তাহলে আমাকে আলফা জানতে হবে, যেহেতু টাও সমান হচ্ছে আই গণিত আলফা। আই হচ্ছে জড়তা ভ্রামক গণিত হচ্ছে আলফা হচ্ছে কৌণিক ত্বরণ। তাহলে আলফা হচ্ছে কৌণিক ত্বরণ, আই হচ্ছে জড়তা ভ্রামক। তাহলে কৌণিক ত্বরণ কী জিনিস? আলফা হচ্ছে, ধরো কোনো একটা মানে প্রথমে যদি বেগ মানে কৌণিক বেগ ওমেগা হয়, পরে যদি ওমেগা 2 হয় টি সময়ে, তাহলে আলফা সমান আমরা লিখতে পারি ওমেগা 2 মাইনাস ওমেগা 1/t। এটা হচ্ছে কৌণিক ত্বরণের যে আমরা সম্পর্ক অনেক আগেই পড়েছি, যে ডেফিনেশন আলফার কৌণিক ত্বরণের ডেফিনেশন, সেটা হচ্ছে ওমেগা 2 মাইনাস ওমেগা 1/t। এবার তাহলে টাও সমান কী হবে? আই আলফা। তাহলে আই আলফার জায়গায় যদি আমি বসিয়ে দিই ওমেগা 2 মাইনাস ওমেগা 1/t, তাহলে দেখো এটা পেয়ে গেলাম আই ওমেগা 2 মাইনাস আই ওমেগা 1/t। তাহলে টাও গণিত টি সমান হচ্ছে আই ওমেগা 2 মাইনাস আই ওমেগা 1। দেখো আই ওমেগা 2 হচ্ছে এটাও একটি কৌণিক ভরবেগ, এটাও কৌণিক ভরবেগ, কিন্তু এটা হচ্ছে অন্তিম কৌণিক ভরবেগ। আর আই ওমেগা 1 হচ্ছে প্রাথমিক, যখন কৌণিক বেগ ছিল ওমেগা 1 তখন ভরবেগ ছিল অন্তিম, এটা হচ্ছে প্রাথমিক কৌণিক ভরবেগ। তাহলে আমরা কি পেলাম? আই ওমেগা 2 মাইনাস আই ওমেগা 1 হচ্ছে কৌণিক ভরবেগের পরিবর্তন বোঝাচ্ছে পরিবর্তন। তাহলে কৌণিক ভরবেগের পরিবর্তন হচ্ছে আই ওমেগা 2 মাইনাস ওমেগা 1, সেইটা সমান হচ্ছে টর্ক গণিত হচ্ছে সময়। এটাই হচ্ছে টর্কের সাথে কৌণিক ভরবেগের সম্পর্ক। মানে টর্ক গণিত সময় হচ্ছে কৌণিক ভরবেগের পরিবর্তন বোঝায়। যেমন আমরা রৈখিক গতির ক্ষেত্রে আমরা কী পড়েছিলাম, যে বল গণিত সময় হচ্ছে বস্তুর রৈখিক ভরবেগের পরিবর্তন। এটা আমরা রৈখিক গতির ক্ষেত্রে পড়েছি। তাহলে সেরকমই বলের জায়গায় কী হবে? কৌণিক গতির ক্ষেত্রে টর্ক, সময় তো সময়ই থাকবে সময়, আর রৈখিক ভরবেগের জায়গায় হয়ে যাবে কৌণিক ভরবেগের পরিবর্তন। আর এটাকে এইভাবে লেখা যায়, দেখো টর্ক সমান আমি লিখতে পারি দেখো যে এই কৌণিক ভরবেগের পরিবর্তন বাই আমি লিখতে পারি সময় দিকে নিয়ে চলে আসি সময়। তাহলে কৌণিক ভরবেগের পরিবর্তন বাই সময় মানে যে কত মানে সময়ের সাথে কৌণিক ভরবেগের পরিবর্তন করে, সেটাকে কৌণিক ভরবেগের পরিবর্তন কত সেটাকে বলা হয় কৌণিক ভরবেগের পরিবর্তনের হার। তাহলে টর্ক হচ্ছে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার। তাহলে টর্ক গণিত সময় হচ্ছে কৌণিক ভরবেগের পরিবর্তন বোঝায়, আর টর্ক হচ্ছে কৌণিক ভরবেগের পরিবর্তন হার। যেটা আমরা রৈখিক গতির ক্ষেত্রে কী পেয়েছিলাম, যে বল সমান আমরা জানি যে নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে বল সমান হচ্ছে বস্তুর রৈখিক ভরবেগের পরিবর্তনের হার। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। সেরকমভাবে এইভাবে কৌণিক গতির ক্ষেত্রে আমরা পেলাম যে টর্ক হচ্ছে বস্তুর কৌণিক ভরবেগের পরিবর্তন হার। মানে কোনো বস্তুর উপর যদি টর্ক প্রয়োগ করো, তাহলে ওই টর্কের মান হবে যে বস্তুর মধ্যে যে কৌণিক ভরবেগের কতটা পরিবর্তন হলো সময়ের সাথে, সেই হারটাই হবে টর্কের সাথে সমান। এবার যেহেতু আমরা জানি যে আমরা আগে পড়েছিলাম যে এফটি সমান হচ্ছে mv2 মাইনাস mv1, মানে রৈখিক ভরবেগের পরিবর্তন সমান হচ্ছে বল গণিত সময়। এই বল গণিত সময়কে কী বলা হয়? বলের ঘাত বলা হয়। সেরকম এক্ষেত্রেও যে টাও গণিত সময় টাও টি সমান হচ্ছে কৌণিক ভরবেগের পরিবর্তন আই ওমেগা 2 মাইনাস আই ওমেগা 1। তাহলে এই যে টাও টি, এটাকে বলা হয় কৌণিক ঘাত, টর্কের ঘাত বলা হয় বা কৌণিক ঘাতও বলা হয় টাও টি। সেটা হচ্ছে কৌণিক ভরবেগের পরিবর্তনের সাথে সমান। এবার ভেক্টরের সাহায্যে কিভাবে কৌণিক ভরবেগ আর টর্কের সম্পর্ক দেখাবো। তাহলে আমি ভেক্টরের সাপেক্ষে আমি কৌণিক ভরবেগ লিখেছি আর সমান হচ্ছে আর ক্রস পি। তাহলে আমি কি করে আমি টর্কের সাথে কৌণিক ভরবেগের সম্পর্ক দেখাবো। তাহলে আমি কি করব, যে কৌণিক ভরবেগের পরিবর্তনের জন্য এটাকে আমি দুই দিকটাই টাইমের সাথে সময়ের সাথে ডেরিভেটিভ করছি। তাহলে ডিএল ডিটি সমান পেলাম ডিডিটি আর ক্রস পি।
এবার যখন দুটো রাশি আছে তখন একটা রাশি যখন ডেরিভেটিভ করবো আর একটা রাশিকে ধ্রুবক রাখতে হবে, তারপর যোগ করে আর একটা রাশির ডেরিভেটিভ করে আর প্রথম রাশিটাকে কী করবো, ধ্রুবক করে দেবো। তার মানে হচ্ছে ডিডিটি আর মানে প্রথম রাশির ডেরিভেটিভ করলাম আর বাকি রাশিটাকে রেখে দিলাম, প্লাস হচ্ছে প্রথম রাশিকে রেখে দিলাম, দ্বিতীয় রাশির ডেরিভেটিভ করলাম। এবার ডিআরডিটি কী জিনিস, ডিআরডিটি হচ্ছে বস্তুর বেগ, তাহলে ভি গণিত পি আর আর গণিত হচ্ছে ডিপি ডিটি পেয়ে গেলাম। এবার দেখো পি কি, পি হচ্ছে এম ভি, তাহলে ভি ক্রস পি মানে হচ্ছে ভি ক্রস এম ভি, মানে এম যদি কমন নিই না তাহলে ভি ক্রস ভি। আর দুটি বস্তু মানে দুটি ভেক্টরের দুটি সমভেক্টরের ক্রস প্রোডাক্ট কী হয়, 0 হয়, তাই এইটা হবে 0। তারপরে প্রথম পার্টটা 0 হয়ে গেল, বাকি পার্টটা থেকে গেল, তার আর ক্রস ডিপি ডিটি। এবার ডিপি ডিটি হচ্ছে আমরা যখন রৈখিক গতি পড়েছি তখন দেখেছি যে বল সমান হচ্ছে ডিপি ডিটি, মানে রৈখিক ভরবেগের পরিবর্তনের হার সমান হচ্ছে বস্তুর বল, এফ সমান ডিপি ডিটি। তাহলে আমি লিখতে পারি দেখো ডিএল ডিটি সমান হচ্ছে আর ক্রস এই ডিপি ডিটি হচ্ছে এফ, তাহলে আর ক্রস এফ। আবার আর ক্রস এফ সমান কি, বস্তুর যে টর্ক টাউ, তাহলে আমি লিখতে পারলাম যে টাউ সমান হচ্ছে ডিএল ডিটি, যেটা আমরা একটু আগেই বললাম যে ডিএল ডিটি কী জিনিস, যে বস্তুর কৌণিক ভরবেগের পরিবর্তনের হার, যেটা আমরা একটু আগেই বললাম। দেখো এখানে যে টর্ক হচ্ছে বস্তুর কৌণিক ভরবেগের পরিবর্তনের হার, সেটাই হচ্ছে এখানে আমরা ডেরিভেটিভের সাথে বোঝালাম যে টাউ সমান হচ্ছে ডিএলডিটি। ডিএলডিটি বোঝায় যে সময়ের সাপেক্ষে কৌণিক ভরবেগ বা এল এর পরিবর্তন, তাই এটা হচ্ছে ডিএলডিটি হচ্ছে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার, সেটা হচ্ছে টর্কের সাথে সমান। এটাই হচ্ছে টর্ক আর কৌণিক ভরবেগের সম্পর্ক। এবার আসছি যে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। আমরা যখন রৈখিক গতি পড়েছিলাম তখন আমার রৈখিক ভরবেগ কী ছিল, আমরা বল সমান লিখতে পেরেছিলাম এফ সমান হচ্ছে ডিপি ডিটি, বা এইভাবেও লিখতে পারো যে এফ গণিত টি সমান হচ্ছে এম ভি টু মাইনাস এম ভি ওয়ান। এবার বস্তুর ওপর যদি প্রযুক্ত বল যদি জিরো হয় তাহলে কী হবে, এই পার্টটা 0 হয়ে যাবে, তাহলে এই পার্টটা থেকে যাবে, এই পার্টটা সমান 0 হবে। তার মানে আমি লিখতে পারি এম ভি টু সমান হচ্ছে এম ভি ওয়ান, মানে বস্তুর অন্তিম ভরবেগ প্রাথমিক ভরবেগের সাথে সমান হয়, তার মানে ভরবেগের সংরক্ষণ হয়। তো সেই রকমভাবে কৌণিক গতির ক্ষেত্রেও আমরা একই রকমভাবে দেখলাম যে টাও সমান কি পেলাম, টর্ক হচ্ছে ডিএল ডিটি, মানে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার। আর সেটাকে আমরা এইভাবে লিখতে পারি যে টাও গণিত টি, যেটা আমরা আগেও পেয়েছি যে আই ওমেগা টু মাইনাস আই ওমেগা ওয়ান, এটা আমরা আগে পেয়েছি। তাহলে দেখো এবার যদি বস্তুর উপর প্রযুক্ত টর্ক, টি হচ্ছে টর্ক, তাহলে প্রযুক্ত টর্ক যদি 0 হয়, মানে আমরা বাইরে থেকে ধরো কোনো টর্ক প্রয়োগ করছি না, তাহলে পরে কী হবে, এই পার্টটা তো 0 হয়ে গেল, তার মানে এই পার্টটাও 0 হবে, মানে আই ওমেগা টু মাইনাস আই ওমেগা ওয়ান সমান 0 হবে। তার মানে হচ্ছে আই ওমেগা টু সমান হবে আই ওমেগা ওয়ান, মানে এল টু সমান হবে এল ওয়ান, মানে বস্তুর যে অন্তিম কৌণিক ভরবেগ সেটা বস্তুর প্রাথমিক কৌণিক ভরবেগের সাথে সমান হবে, এল ওয়ান সমান এল টু। তাহলে এটাই হচ্ছে বস্তুর কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র, মানে বাইরে থেকে যদি প্রযুক্ত টর্ক 0 হয়, মানে টাও যদি 0 হয়, তাহলে এল কি থাকবে, এল হচ্ছে ধ্রুবক হবে, ধ্রুবক বা কৌণিক ভরবেগের সংরক্ষণ হবে। এবার ধরো আই এখানে আমি ধ্রুবক রেখেছি, আই যদি পরিবর্তন হয় মানে এল টু সমান এল ওয়ান বলছি, তাহলে এল টুকে লিখতে পারি আই টু ওমেগা টু সমান হচ্ছে আই ওয়ান ওমেগা ওয়ান, এইটা হবে তোমার কৌণিক ভরবেগের পরিবর্তন। এবার ধরো ওমেগা টু বাড়তে থাকলো, তাহলে অবশ্যই কী হতে হবে, আই টুকে কমতে হবে, তবে এটা হচ্ছে ধ্রুবক থাকবে। তার মানে কোনো বস্তু যদি কৌণিক ভরবেগ বেড়ে যায়, কৌণিক বেগ বেড়ে যায়, তাহলে তার জড়তা ভ্রামককে কমতে হবে, আর জড়তা ভ্রামক যদি বেড়ে যায় তাহলে কৌণিক বেগকে কমতে হবে। তাহলে এটা কিন্তু মানে হচ্ছে এইভাবে লিখতে পারো আই টু বাই আই ওয়ান সমান হচ্ছে ওমেগা ওয়ান বাই ওমেগা টু। তার মানে দেখো আই প্রপোর্শনাল হচ্ছে 1 বাই ওমেগা, মানে বস্তুর যদি জড়তা ভ্রামক বেড়ে যায় কৌণিক বেগ কমে যাবে, আর কৌণিক বেগ বেড়ে গেলে তোমার জড়তা ভ্রামক কমে যাবে। এবার আমরা দেখব বাস্তব উদাহরণ, যে একজন লোক যদি দু হাতে
একজন লোক দেখো দু হাতে এরকমভাবে একটা ঘূর্ণায়মান টেবিল, একটা টেবিল এইভাবে আছে, এই টেবিলের উপর বসার জায়গা আছে, এখানে বসে আছে এবং টেবিলটা হচ্ছে ঘুরছে, ওমেগা কৌণিক বেগে ঘুরছে। এবার এই লোকটা বসে আছে এখানে, এবার হচ্ছে হাত দুটোকে এইভাবে প্রসারিত করে রেখেছে। তাহলে দেখো যখন হাত দুটিকে প্রসারিত করে রাখছে এবং টেবিলটা কিন্তু ঘুরছে, মানে টেবিলটাও ঘুরছে তার সাথে কিন্তু ব্যক্তিও কিন্তু ঘুরছে। এবার যখন হাত দুটিকে প্রসারিত করছে তখন দেখো এর যে দৈর্ঘ্য সেটা অনেকটা বেশি, তার মানে তার জড়তা ভ্রামক যেটা হবে সেটা হবে mr² হয়। যেহেতু এটা আর এর সাথে ডিপেন্ড করে তাই জড়তা ভ্রামক বেশি হবে। আর জড়তা ভ্রামক বেশি হলে কী হবে, তাহলে আই আমরা জানি যে তাহলে ওমেগা প্রপোর্শনাল টু 1/i, তাহলে জড়তা ভ্রামক বেশি হলে ওমেগা কমে যাবে, মানে ওমেগা কমে যাবে। মানে ও যখন হাত প্রসারিত করবে তখন এই যে টেবিলটা যে বেগে ঘুরছিল সেটা কিন্তু কমে যাবে, মানে আস্তে আস্তে ঘুরবে। এবার যেই ও হাতটাকে এবার এইভাবে কাছে নিয়ে চলে আসবে তখন কী হবে, বস্তুর জড়তা ভ্রামক কমে যাবে, কারণ আর কমে গেল, তাই বস্তুর জড়তা ভ্রামক কমে গেল। এবার বস্তুর জড়তা ভ্রামক কমে গেলে কী হবে, যেহেতু এল তোমার ধ্রুবক থাকছে তার মানে ওমেগাকে বাড়তে হবে, মানে কৌণিক বেগকে বাড়তে হবে, তবেই কী হবে, তার মানে জড়তা ভ্রামক যদি কমে যায় তাহলে ওমেগা বেড়ে যাবে, তার মানে কৌণিক বেগ বেড়ে যাবে। মানে যখন তুমি হাতটাকে কাছে নিয়ে আসবে তখন কি টেবিলটা আরও জোরে ঘুরতে থাকবে, কৌণিক বেগ বেড়ে যাবে। তো এটাই হচ্ছে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র, কারণ হচ্ছে বাইরে থেকে তুমি কিন্তু এখানে কোনো টর্ক প্রয়োগ করছিলে না, সেই জন্য। আর একটা উদাহরণ হচ্ছে যে যখন ডাইভিং ইভেন্টে খেলা হয়, যখন সুইমিং মানে প্রতিযোগিতা হয়, তখন দেখবে যখন ও কোনো একটা গাছ থেকে বা কোনো একটা জায়গা থেকে যেখানে ও লাফ দেবে, ধরো মানে ঝাঁপ দেবে জলের উপরে, তখন দেখবে ও পুরোপুরি দেখো এইভাবে হাতটাকে পুরো প্রসারিত করে দিয়েছে এবং হাতটাকে প্রসারিত করে ও কিন্তু এইভাবে ঝাঁপ দিচ্ছে। এবার হাতটা প্রসারিত করলে কী হচ্ছে, তার আয় হচ্ছে বা জড়তা ভ্রামক হচ্ছে বেশি, তখন তার কৌণিক বেগ যেটা সেটা কম হবে, মানে ও অনেক আস্তে করে যখন ও ঝাঁপ দেবে তখন ও অল্প পরিমাণ কৌণিক বেগ নিয়ে ঝাঁপ দেবে। এবার যখনই অনেকটা নিচে আসবে তখন কি করবে, দেখো এইখানে ও কিন্তু নিজেকে ছোট করে নিয়েছে, তখন কিন্তু প্রসারিত হয়, তখন হচ্ছে ওর কিন্তু আয় কিন্তু কমে গেল, মানে জড়তা ভ্রামক কমে গেল, যেহেতু ব্যাসার্ধ কমে গেল। যেই জড়তা ভ্রামক কমে গেল সঙ্গে সঙ্গে কী হবে, ওমেগা বেড়ে যাবে, মানে কৌণিক বেগ ওর বেড়ে যাবে, কারণ কৌণিক ভরবেগ আই সমান এল সমান হচ্ছে আই ওমেগা, আই কমে গেলে ওমেগাকে বাড়তেই হবে, কারণ হচ্ছে এলটা কিন্তু কনস্ট্যান্ট থাকতে হবে। তো সেই জন্য কৌণিক বেগ বেড়ে যাবে। তারপরে কি কৌণিক বেগ ঘুরে গেলে এটা কিন্তু খুব তাড়াতাড়িও কিন্তু অনেকগুলো পাক কিন্তু খেতে পারবে। এইভাবে দেখো এইভাবে যে ছোটো হয়ে গেল তখনও পাক খেতে 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 জলে পড়বে। তো এই জন্য ও কতগুলো পাক মারবে তার জন্য ওকে বেশি পাক মারার জন্য অবশ্যই ওকে ছোটো হতে হবে, মানে ওকে নিজেকে মানে তার যে দেহটাকে ছোট করতে হবে। তা এটাও কিন্তু একটা হচ্ছে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রের বাস্তব দৃষ্টান্ত। এরকম আরও অনেক উদাহরণ আছে, যেমন ধরো স্কেটিং, মানে বরফে যখন স্কেটিং করা হয় তখনও কিন্তু এরকম কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র থাকে। এবার আসছি কিছু গাণিতিক উদাহরণ, যে আজকে যেটা পড়লাম সেখান থেকে, যে 3 কেজি ভর এবং 0.2 মিটার ব্যাসার্ধের একটি নিরেট গোলকের একটি আনততল বরাবর 7 মিটার উচ্চতা থেকে পতনের ফলে ঘূর্ণন গতিশক্তি কত হবে। এবার আমাকে আবর্ত গতিশক্তি বার করতে বলেছে। এবার আবর্ত গতির মধ্যে আবর্ত শক্তির মধ্যে কী থাকে, আবর্ত গতিশক্তি আছে। এবার যখন একটা বস্তু একটা নততল বরাবর পড়ছে, ধরো একটা বস্তু নততল বরাবর পড়ছে, তাহলে এটা 7 মিটার উচ্চতা থেকে পড়ছে, মানে উচ্চতা ছিল 7 মিটার, H সমান 7 মিটার। বস্তুর ভর দেওয়া আছে 3 কেজি। তাহলে যখন সব থেকে উঁচুতে ছিল তখন বস্তুর শক্তি কত ছিল, সেটা ছিল বস্তুর স্থিতিশক্তি, সেটা ছিল mgh। আর যখন এই স্থিতিশক্তির পরে যখন বস্তুটা ঘুরতে থাকবে মানে পড়তে থাকবে তখন কী হবে, বস্তুর একটা রৈখিক গতিশক্তি থাকবে, রৈখিক গতিশক্তি, আর তার সাথে থাকবে একটা আবর্ত গতিশক্তি, যেটা ঘুরতে 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 পড়ছে, তাই আবর্ত গতিশক্তিও থাকছে, প্লাস যেহেতু সোজা যাচ্ছে তাই রৈখিক গতিশক্তি থাকছে। তাহলে ওর কোণে যখন এটা পড়ছে তখন তার যে টোটাল শক্তি সেটা হচ্ছে রৈখিক গতিশক্তি, রৈখিক গতিশক্তি প্লাস হচ্ছে আবর্ত বা যেটাকে ঘূর্ণন বলা হয়, ঘূর্ণন গতিশক্তি। তাহলে এইটা আর এই স্থিতিশক্তির প্রথমে যে শক্তি ছিল স্থিতিশক্তি সেটা কিন্তু সমান হবে। এবার দেখো রৈখিক গতিশক্তি মানে কি, হাফ mv²। এবার এখানে কি বলেছে, একটি নিরট গোলক, গোলকের কি থাকে, ব্যাসার্ধ থাকে আর, তাহলে আর ভর হচ্ছে তোমার m।
তাহলে দেখো তাহলে হাফ এম ভি স্কোয়ার, তাহলে আমি আর এর বেগ যদি ধরো কৌণিক বেগ যদি ওমেগা হয় তাহলে লিখতে পারি হাফ এম বির জায়গায় আর লিখে দিলাম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার। এটা হলো তার রৈখিক গতিশক্তি। আবর্ত গতিশক্তি কত হয়? হাফ আই ওমেগা স্কোয়ার। আর একটা নিরেট গোলকের তোমার জড়তা ভ্রামক আই সমান কত হয়? 2/5 এম আর স্কোয়ার। তাহলে এটা লিখে দিলাম, তাহলে 1/2 আর হচ্ছে আয়ের জায়গায় দেখো 2/5 এম আর স্কোয়ার লিখে দিলাম আর ওমেগা স্কোয়ার। তো 2 কেটে গেল, তাহলে পেলাম 1/5 এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার। এটা হলো তার আবর্ত গতিশক্তি, আর এটা হচ্ছে তার কৌণিক তোমার রৈখিক গতিশক্তি, এটা হচ্ছে তার আবর্ত গতিশক্তি। এই দুটো যোগ করলে মানে হচ্ছে হাফ এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস হচ্ছে 1/5 এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার সমান হচ্ছে mgh। তাহলে তোমাকে কি চেয়েছে? ঘূর্ণন গতিশক্তি। তাহলে ঘূর্ণন গতিশক্তি তুমি বার করেছো যে 1/5 এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার। তাহলে এই দুটোকে যোগ করে দাও, তুমি পাবে, এই দুটোকে যোগ করে দাও তাহলে পাবে 1/5 আর 1/2, 1/5 আর 1/2 করলে 7/10 পেয়ে যাবে তুমি, 7/10 এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার। মানে তুমি পেলে 7/10 এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার সমান হচ্ছে mgh। এ তোমার কী চেয়েছে? যে ঘূর্ণন গতিশক্তি। ঘূর্ণন গতিশক্তি কত পেয়েছি? 1/5 এম আর স্কোয়ার ওমেগা। তাহলে এখান থেকে পাচ্ছি যে এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার সমান হচ্ছে 10/7 mgh। তাহলে তোমার ঘূর্ণন গতিশক্তি হচ্ছে 1/5, তাহলে 1/5 এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার সমান হচ্ছে এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার সমান 10/7, তাহলে তোমার 1/5 গণিত হচ্ছে 10/7 mgh। তাহলে 5 দিয়ে দাও 2/7, 2/7 mgh। দেখো এম তোমার দেওয়া আছে 3 কেজি, জি দেওয়া আছে ধরো জি ধরে নাও 10 আর এইচ দেওয়া আছে 7, তাহলে তুমি বসিয়ে দাও, তাহলে তুমি পাবে 2/7 গণিত এম হচ্ছে 3 আর জি হচ্ছে 10 আর এইচ হচ্ছে 7, 7 7 কেটে গেল, 3 2 6 60। তাহলে তার ঘূর্ণন গতিশক্তি হবে 60 জুল। ওকে, নেক্সট কোশ্চেন। যদি পৃথিবীর ব্যাসার্ধ 0.5% কমে যায় তবে দিনের দৈর্ঘ্যে কতটা পরিবর্তন হবে? এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, বিভিন্ন পরীক্ষাতে আসে। ধরে নাও পৃথিবী একটি সুষম গোলক এবং জড়তা ভ্রামক হচ্ছে আই সমান হচ্ছে 2/5 এম আর স্কোয়ার, জড়তা ভ্রামক দেওয়া আছে। তাহলে তোমাকে কী বার করতে হবে? যে ব্যাসার্ধের সাথে তোমার দিনের দৈর্ঘ্য মানে তার যে মানে 24 ঘন্টা লাগে সেই টি এর সাথে কী সম্পর্ক, আর এর সাথে টির সম্পর্ক কীভাবে বার করব? যেহেতু পৃথিবী ঘুরছে এবং বাইরে থেকে কোনো টর্ক প্রয়োগ হচ্ছে না, তাই তার এল সমান হবে আই ওমেগা। মানে তার কৌণিক ভরবেগ কী থাকবে? তার সংরক্ষণ থাকবে। মানে প্রথমে কৌণিক ভরবেগ আয়ন, মানে প্রথমে ধরো ব্যাসার্ধ যখন আর, তাহলে আর1 হচ্ছে তার ব্যাসার্ধ, তখন তার তখন তার কৌণিক ভরবেগ হচ্ছে আয়ন ওমেগা। আর যখন ব্যাসার্ধ R2 তখন হচ্ছে তার কৌণিক ভরবেগ হচ্ছে I2 ওমেগা 2। তাহলে এটা হচ্ছে তোমার কৌণিক ভরবেগের আয়ন ওমেগা 1। তাহলে এই আয়ন ওমেগা 1 সমান হচ্ছে I2 ওমেগা 2, মানে কৌণিক ভরবেগ ধ্রুবক থাকবে। এই হচ্ছে তোমার ফর্মুলা, এটা ব্যবহার করে করতে হবে। আর টি এর সাথে ওমেগা সম্পর্ক জানি যে ওমেগা সমান হচ্ছে 2π/t, তাহলে ওমেগা 1 সমান হচ্ছে 2π/t1 আর ওমেগা 2 সমান হচ্ছে 2π/t2। আর আই সমান দেওয়া আছে দেখো 2/5 এম আর স্কোয়ার, তাহলে আয়ন সমান হচ্ছে 2/5 এম আর1 স্কোয়ার আর I2 সমান হচ্ছে 2/5 এম আর2 স্কোয়ার। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম, দেখো আমাকে কি বার করতে বলেছে, যেহেতু আমাকে যে দিনের দৈর্ঘ্যে কতটা পরিবর্তন হবে মানে T2 বার করতে বলেছে, তাহলে T2 আমাকে বার করতে হবে, তার জন্য আমাকে ওমেগা 2 চাই। তাহলে ওমেগা 2 সমান হচ্ছে আয়ন ওমেগা 1/I2। তাহলে আয়ন হচ্ছে দেখো আয়ন হচ্ছে 2/5 এম আর স্কোয়ার, তাহলে 2/5 এম আর1 স্কোয়ার ওমেগা 1 হচ্ছে এটা বাই হচ্ছে I2 হচ্ছে 2/5 এম আর2 স্কোয়ার, এটা হচ্ছে আর2 স্কোয়ার আর হচ্ছে তোমার ছিল ওকে এটা। তাহলে 2/5 কেটে গেল, এম কেটে গেল, পেলাম হচ্ছে আর1 স্কোয়ার ওমেগা 1/R2 স্কোয়ার। এবার তোমাকে কী বার করতে হবে? টাইম। তাহলে ওমেগা 2 সমান হচ্ছে 2π/t2, তাহলে 2π/t2 সমান হচ্ছে আর1 স্কোয়ার ওমেগা 1 হচ্ছে 2π/t1 বাই হচ্ছে R2 স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো তুমি যদি 2π কেটে দাও তাহলে তুমি T2 পেয়ে যাবে, T2 সমান হচ্ছে যে R2 স্কোয়ার T1/R1 স্কোয়ার। এইটা হচ্ছে তোমার ফাইনালি
যে আর এর সাথে টি এর সম্পর্ক, এটাই তোমার চেয়েছে আর আর টি, কারণ আর ব্যাসার্ধ তোমার কতটা পরিবর্তনের জন্য টি এর পরিবর্তন কত হবে, এইটাই তোমার ফাইনাল তোমাকে বার করতে হলো। এবার তোমাকে কি বলেছে যে ব্যাসার্ধ 0.5% কমে যাচ্ছে, তাহলে আর টু কত হবে, তাহলে আগে ছিল আর ওয়ান, এখন হচ্ছে আর টু, আর টু হচ্ছে আর ওয়ান থেকে 0.5% কমে গেছে, তাহলে আর ওয়ান মাইনাস তার 0.5%, মানে আর ওয়ান ইন্টু 0.5% বাই 100, মানে হচ্ছে এটা পেয়ে গেলাম। দেখো যে আর ওয়ান যদি কমন নাও তাহলে পেলে 1 মাইনাস এটা হচ্ছে 1/200, মানে হচ্ছে 199/200 আর ওয়ান, এটা হচ্ছে তাহলে আর টু বাই আর ওয়ান পেয়ে গেলাম। দেখো আর টু বাই আর ওয়ান সেটা হচ্ছে আর টু বাই আর ওয়ান সমান হচ্ছে 199/200 পেয়ে গেলাম। এবার টি টু সমান আমরা পেয়েছি, টি টু সমান হচ্ছে আর টু স্কোয়ার বাই আর ওয়ান স্কোয়ার টি ওয়ান, মানে হচ্ছে আর টু বাই আর ওয়ান তার স্কোয়ার ইন্টু টি ওয়ান। টি ওয়ান কত, 24 ঘন্টা, একটা পৃথিবী যখন ঘোরে তখন 24 ঘন্টা হয়, তাহলে টি টু কত হবে, টি টু হচ্ছে আর টু বাই আর ওয়ান কত 199/200 তার স্কোয়ার ইন্টু 24 ঘন্টা। তাহলে এটা যদি বার করতে পারো তাহলে তুমি পেয়ে যাবে টি টু, আর টি টুর মান হবে তোমার হচ্ছে 23.76 আওয়ার। তাহলে 23.76 হচ্ছে তার টি টু হবে, মানে পরবর্তীকালে পর্যায়কাল পৃথিবীর যে দিনের দৈর্ঘ্য কত, কিন্তু তোমার চেয়েছে কি দিনের দৈর্ঘ্যে কতটা পরিবর্তন হবে সেটা চেয়েছে। তাহলে আগে ছিল 24, এখন হচ্ছে 23, তাহলে হচ্ছে পরিবর্তন কত হলো 24 মাইনাস 23.76 আওয়ার, এটা হচ্ছে পরিবর্তন। এটা যদি ভালো করে মিনিটে করো তাহলে 14 মিনিট 24 সেকেন্ড হবে অ্যান্সার। তো এই হচ্ছে তোমার হচ্ছে কৌণিক ভরবেগ এবং কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। তাহলে কি কি জিনিস মনে রাখতে হবে সেটা আরেকবার বলে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। সেটা হচ্ছে যে আবর্ত গতিশক্তি হচ্ছে যখন একটা বস্তু এইভাবে কৌণিক গতিতে ঘুরছে তখন তার মধ্যে যে গতিশক্তির সঞ্চার হচ্ছে সেটা হচ্ছে আবর্ত গতিশক্তি। তার ফর্মুলা হচ্ছে যে আবর্ত গতিশক্তি হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার, হাফ আই ওমেগা স্কোয়ার হচ্ছে তার আবর্ত গতিশক্তি, যেখানে আই হচ্ছে তার জড়তা ভ্রামক আর ওমেগা হচ্ছে কৌণিক বেগ। আর ক্ষমতা হচ্ছে টর্ক গণিত হচ্ছে কৌণিক বেগ, যেটা আমরা রৈখিক গতির ক্ষেত্রে বল গণিত বেগ ছিল সেটা কমিয়ে কৌণিক গতির ক্ষেত্রে ক্ষমতা হচ্ছে টর্ক গণিত কৌণিক বেগ। আর কৌণিক ভরবেগ হচ্ছে এল সমান আই গণিত ওমেগা, আই হচ্ছে জড়তা ভ্রামক, ওমেগা হচ্ছে কৌণিক বেগ। আর একক মাত্রা তো বার করেছো। আর রৈখিক আর কৌণিক ভরবেগের মধ্যে সম্পর্ক হলো যে তোমার যদি কৌণিক ভরবেগ যদি এল হয়, রৈখিক ভরবেগ যদি পি হয়, তাহলে এল সমান হচ্ছে আর গণিত পি, এটা হচ্ছে কৌণিক আর রৈখিক ভরবেগের সম্পর্ক। আর ভেক্টর ফর্মে হচ্ছে এল সমান হচ্ছে আর ক্রস পি। আর কৌণিক ভরবেগ ও টর্কের মধ্যে সম্পর্ক হলো যে টর্ক হচ্ছে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার। তো আর এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে টাউ টি সমান হচ্ছে আই ওমেগা টু মাইনাস আই ওমেগা ওয়ান। আর ভেক্টরের সাপেক্ষে লিখতে পারি টাউ সমান হচ্ছে ডিএল ডিটি। আর যখন টাউ সমান 0 হবে তখন কি হবে, যখন বাইরে থেকে প্রযুক্ত টর্ক 0 হচ্ছে তখন বস্তুর কৌণিক ভরবেগ কিন্তু সংরক্ষণ থাকবে। তাহলে বস্তুর কৌণিক ভরবেগ কখন সংরক্ষণ থাকবে, তো অবশ্যই যখন বাইরে থেকে কোনো টর্ক প্রযুক্ত হবে না। এবং আমরা দেখলাম যে বিভিন্ন বাস্তব উদাহরণের ক্ষেত্রে এরকমই হয়, যেহেতু কৌণিক ভরবেগ সমান থাকছে তাই তার আই যদি পরিবর্তন হয় তাহলে ওমেগাও কিন্তু পরিবর্তন হবে, আই যদি বাড়ে ওমেগা কমবে, আর আই যদি কমে ওমেগা বাড়বে। এই হচ্ছে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবু যদি তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করো, আর যারা গ্রুপে আছো তারা অবশ্যই আমাকে মেসেজ করো। থ্যাংক ইউ।